আচ্ছা, প্রবাহী প্রবাহী তড়িৎ, প্রবাহী তড়িৎ এটা আমাদের পড়ার আজকে বিষয় আছে। দেখো, আমাদের মাথা যদি আমরা চিরুনি দিয়ে, প্লাস্টিকের চিরুনি দিয়ে আমাদের মাথার চুলগুলো শুকনো আছে এই অবস্থায়, স্নান করার পরে নয়, স্নান করার আগের অবস্থা বলছি, এটা শুকনো চুলকে যদি মাথা চিরুনি দিয়ে আঁচড়ানো হয়, আচ্ছা আঁচড়ানোর আগে চিন্তা করো, কতগুলো ছোট ছোট কাগজের টুকরো নেওয়া হলো, কতগুলো ছোট ছোট কাগজের টুকরো একটা টেবিলের উপরে রাখা হলো। এখানে কি রাখা হয়েছে? ছোট ছোট কাগজের টুকরো রাখা হয়েছে। ছোট ছোট কাগজের টুকরো, কাগজের টুকরো, কাগজের টুকরো কাগজের উপর টেবিলের উপর রাখার পরে এবার কি করা না, চিরুনি, তুমি যে চিরুনি দিয়ে চুল আঁচড়াবে বলে ভাবছো, প্লাস্টিকের যে চিরুনিটা তোমার কাছে আছে, এরকম এখানে কাগজগুলোর কাছে নিয়ে যাবে, কি দেখবে কোনো রকম মুভমেন্ট হচ্ছে না, কাগজের টুকরোগুলো কোনো মুভমেন্ট হচ্ছে না। চুল আঁচড়ানোর আগে যদি চিরুনিটাকে কাগজের টুকরোগুলোর কাছে নিয়ে যায়, কোনো মুভমেন্ট হচ্ছে না। এবার কি করা হলো, এবার চিরুনিটা দিয়ে মাথার চুলগুলো আঁচড়ানো হলো। আঁচড়ানোর পরে যদি আমরা কি করি, ওই টেবিলের উপর রাখা কাগজগুলোর উপর এবার নিয়ে যাই, এবার যদি একটা চিরুনিকে কী করি, টেবিলগুলোর উপরে রাখা এই যে চিরুনিটা আছে নিয়ে গেলে পরে দেখা যাবে কাগজের টুকরোগুলো লাফিয়ে কি করছে, লাফিয়ে এখান থেকে মানে চিরুনির গায়ে উঠে যাচ্ছে। তার মানে মাথার চুলগুলো চিরুনি দিয়ে আঁচড়ানোর ফলে চিরুনির মধ্যে এমন কিছু একটা শক্তি জন্মেছে, এমন কোনো আকর্ষণী ক্ষমতা জন্মে গেছে, যে আকর্ষণী ক্ষমতার জন্য কি করছে, কাগজগুলোকে টানছে। তাছাড়া তো হতো না। নিশ্চয়ই চুলগুলোকে আঁচড়ানোর পরে চিরুনির মধ্যে এমন কোনো আকর্ষণ ক্ষমতা জন্মেছে, যে আকর্ষণ ক্ষমতার জন্য চিরুনিগুলো, এই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। এই যে আকর্ষণটা, এটা কোনো চুম্বক, মানে আমাদের যে চুম্বক, সেই চুম্বকের আকর্ষণ না, এটা যে তড়িৎ আকর্ষণের জন্য, এটা যে তড়িৎ আকর্ষণ, স্থির তড়িৎ আকর্ষণের জন্য এটা হয়েছে। এটা চুম্বক হলে তো চৌম্বক পদার্থের মধ্যে আকর্ষণ হবে। চুম্বক কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করে, বা দুটি চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। এখানে তো চুম্বক নয়, কাগজের টুকরো, মানে অচৌম্বক পদার্থ, চিরুনি অচৌম্বক পদার্থ। এখানে যে আকর্ষণটা হলো, এখানে কি হয়েছে, চুম্বক নয়, আমাদের সেই চুম্বক নয়, মানে এখানে এই চিরুনির মধ্যে কি হয়েছে, এমন কিছু শক্তি সঞ্চার হয়েছে, যে শক্তির জন্য কাগজগুলোকে আকর্ষণ করছে। এই আকর্ষণটা কি, তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি। এবার তোমার কথা হচ্ছে, তোমার জানার ইচ্ছে হচ্ছে, আমি বলছিলাম তড়িৎ শক্তির জন্য এটা হলো, তড়িৎ শক্তি। এই যে তড়িৎ শক্তি, এই চিরুনির মধ্যে যে তড়িৎ শক্তিটা সঞ্চয় হয়েছে, সেটা হচ্ছে কি, স্থির তড়িৎ হয়েছে। স্থির তড়িৎ, তড়িৎ দু রকমের আছে, একটা স্থির তড়িৎ আর একটা চল তড়িৎ। স্থির তড়িৎ কি, যে তড়িৎ শক্তিটা কি করবে, যেখানে উৎপন্ন হয়ে থাকে সেখানেই থাকে, অন্য জায়গায় যেতে পারে না। যে তড়িৎটা যেখানে উৎপন্ন হয় সেখান থেকে অন্যদিকে সরতে পারে না, সেটা হচ্ছে স্থির তড়িৎ। আর যে তড়িৎটা কী কোনো পরিবাহী পেলেই সামনের দিকে এগিয়ে যায়, পরিবাহী বরাবর এগিয়ে যেতে পারে, ওটা হচ্ছে চলতড়িৎ। এবার এই যে তড়িৎ ব্যাপারটা কি, তড়িৎ কোনো বস্তুর মধ্যে তড়িৎ সঞ্চার হয়েছে মানে ওখানে হয় ইলেকট্রনের পরিমাণ বেড়েছে, নাহলে ইলেকট্রন সংখ্যা কমে গেছে। ইলেকট্রন, এখানে একটু বুঝি, একটি ইলেকট্রনের আধান মানে একটা শক্তি, ইলেকট্রনের শক্তি, একটা ইলেকট্রনের শক্তি, শক্তি বলতে ওর মধ্যে
মানে ইলেকট্রনের যে 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 আকর্ষণ করা ক্ষমতা, এটা একটা ওর মধ্যে তড়িৎ শক্তির জন্য হয়েছে। তাহলে এই তড়িৎ শক্তিটা, একটা ইলেকট্রনের তড়িৎ শক্তির পরিমাণ একটি ইলেকট্রনের তড়িৎ শক্তির পরিমাণ, তড়িৎ শক্তির পরিমাণ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। মুখস্থ করব। একটি ইলেকট্রনের তড়িৎ শক্তি, ইলেকট্রন কোথায় থাকে আমরা জানি, পরমাণুর গঠন আমরা পড়েছি। পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করে। পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে কি করে? ঋণাত্মক তড়িৎধর্মী ইলেকট্রনগুলো আবর্তন করে। একটি ইলেকট্রনের তড়িৎ শক্তির পরিমাণ এটা, অর্থাৎ একটি ইলেকট্রন, অর্থাৎ আমি বলতে পারি একটি ইলেকট্রনের আধান, এই তড়িৎ শক্তির পরিমাণটাকে আধান বলে। একটি ইলেকট্রন আধান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এবার যদি দুটি ইলেকট্রনের আধান কত হবে? তাহলে 2 গুণন 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে তিনটি ইলেকট্রনের আধান কত হবে? 3 গুণন 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এবার যদি এন সংখ্যক, এনটি ইলেকট্রনের আধান এন গুণন 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ইলেকট্রনের আধানটা হয় ঋণাত্মক, ইলেকট্রনের আধান কি? ঋণাত্মক। এই জন্য এর সামনে একটা করে মাইনাস দিয়ে দাও। ইলেকট্রনের আধানগুলো হয় ঋণাত্মক। এবার একটি প্রোটনের আধান, তুমি জানো পরমাণুর নিউক্লিয়াসে থাকে ধনাত্মক তড়িৎধর্মী প্রোটন কণা। পরমাণুর নিউক্লিয়াসে থাকে ধনাত্মক তড়িৎধর্মী প্রোটন কণা। একটি প্রোটনের আধানের পরিমাণ, একটি প্রোটনের আধানের পরিমাণ একটি প্রোটনের আধানের পরিমাণ কত? এখানে প্লাস 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ইলেকট্রনের ক্ষেত্রে প্লাস হয়, প্রোটনের ক্ষেত্রে, ইলেকট্রনে মাইনাস, প্রোটনের ক্ষেত্রে প্লাস, এখানে মাইনাস হবে। দুটি প্রোটনের আধানের পরিমাণ কত? প্লাস 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তিনটি প্রোটনের আধানের পরিমাণ কত? 3 গুণন প্লাস 3 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে এনটি প্রোটনের আধান কত? প্লাস এন ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। সি মানেই কুলম। এবার কি হয়? সাধারণ অবস্থায় একটি পরমাণু থাকে নিস্তরিত। সাধারণ অবস্থায় কোনো ধাতব পদার্থ নিস্তরিত থাকে। একটা লোহার টুকরো তোমাকে দেওয়া হলো, ওই লোহার টুকরোটার মধ্যে যদি টেস্টার ধরা হয়, কোনো রকম ওখানে তড়িৎ আছে বলে প্রকাশ পাবে না। কেন? কারণ ওই ধাতব পদার্থটা ওই লোহার যদি একটা টুকরো থাকে, তা লোহার পরমাণু দিয়ে গঠিত। প্রত্যেক সাধারণ অবস্থায় পরমাণুর মধ্যে পরমাণু নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে বিভিন্ন কক্ষপথে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে। পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি, একটা লোহার টুকরো মনে করে এটা আছে, এটা মনে করে একটা লোহার টুকরো আছে। এই লোহার টুকরোর মধ্যে কি আছে? মনে কর 50 কোটি কি আছে? লোহার পরমাণু। 50 কোটি লোহার পরমাণু আছে। তাহলে 50 কোটি লোহার পরমাণুর মধ্যে প্রত্যেকটা পরমাণুর মধ্যে প্রোটন যে কটা সংখ্যায় আছে, ওই পরমাণুটাকে ঘিরে বিভিন্ন কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা সেই কটা আছে। তার ফলে কী হচ্ছে? একটা প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক, আর একটা ইলেকট্রনের আধান ঋণাত্মক, এবং সেটা কি সমান এবং বিপরীত। এই আধান সমান ও বিপরীত থাকার ফলে কী হচ্ছে? ওটা নিস্তরিত হয়ে যায়। পরমাণুটা সাধারণ অবস্থায় নিস্তরিত। পরমাণু সাধারণ অবস্থায় নিস্তরিত, অর্থাৎ কোনো তড়িৎ ধর্ম প্রকাশ করে না, কারণ ওখানে ইলেকট্রন সংখ্যা যা থাকে প্রোটন সংখ্যাও সেই কটাই থাকে। প্রোটন আর ইলেকট্রন সমান থাকে। কিন্তু যদি কোনো অবস্থায় কোনো পরমাণু থেকে
কিছু সংখ্যক ইলেকট্রন বের করে আনা যায়। মনে করো এই লোহার টুকরোটা থেকে যদি আমি কি করতে পারি, মনে কর 50টা ইলেকট্রন এখান থেকে বের করে নিয়ে যেতে পারি। 50টা যদি ইলেকট্রন বের করে নিয়ে যায়, তাহলে এর ভেতরে যে প্রোটন ছিল, পরমাণু তো ইলেকট্রন প্রোটন দিয়ে গঠিত, ওই প্রোটনগুলো কী হবে, প্রোটনের সংখ্যা কি বাড়বে? প্রোটনের সংখ্যা বাড়বেও না কমবেও না, প্রোটন যা ছিল তাই থাকবে। প্রোটন সংখ্যাটা আগের মতোই থাকবে, ইলেকট্রন সংখ্যাটা কমে যাবে। আমাদের এই ঘরে যতজন ছেলে আছে ততজন মেয়ে ছিল, মনে করো আছে। তা এর ফলে কি হলো, ঘরে এটা সুস্থ স্বাভাবিক অবস্থা। এবার যদি কি হয়, এখান থেকে দুটো মেয়ে চলে যায়, তাহলে দুটো মেয়ে চলে গেলে পরে কি হবে, এখানে কি হবে, তাহলে মানে ভারসাম্য অবস্থাটা ঠিক থাকলো না। তো এটা আমার এখানকারটার কথাটা বন্ধ করে দিয়ে আমি একটা কী করে যাই, কোনো যেখানে তোমার গিয়ে ওই ছেলে মেয়েদের একসঙ্গে মেলামেশা করে, কলেজের কথা ভাবতে পারি বা কোনো পার্কের কথা ভাবতে পারো। ওখানে গিয়ে কি হচ্ছে তোমার, ওখানে কি হয়, যারা ওই দুজন ছেলে মেয়ে বন্ধুর মধ্যে একসঙ্গে বসে গল্প করে, আশপাশ দিয়ে যদি মানুষ যায় বা তোমাকে যদি চোখ বন্ধ করে নিয়ে যাওয়া যায়, তুমি কোনো রকম শব্দই শুনতে পাবে না, কোনো রকম চেঁচামেচি কোনো কথাই শোনা যাবে না। কারণ ওখানে কি, ওই একটি ছেলে একটা মেয়ের বন্ধুর সঙ্গে তারা নিজেদের মধ্যে গল্প করে পুরোপুরি স্বাভাবিক পরিবেশ ওখানে বজায় রেখেছে। কিন্তু যদি ওখানে কি যদি 10টা ছেলে মেয়ের পেয়ার রয়েছে, যদি আরও দুটো ছেলে অতিরিক্ত চলে আসে, তাহলে ওদের তো বান্ধবী নেই, তাহলে পরে কি হবে, ওদের সংখ্যাটা এখানে কাদের সংখ্যা বেড়ে গেল, 10টা ছেলে 10টা মেয়ে ছিল, কিন্তু দুটো ছেলে যদি অতিরিক্ত চলে আসে, তাহলে ওদের বান্ধবী না থাকার জন্য কি ও ডিস্টার্ব করবে বা কথা বলবে। তার মানে কি ওখানে তখন ছেলেদের ধর্ম প্রকাশ পেয়ে যাবে, যে ওখানে ছেলে আছে বোঝা যাবে। এখানেও তাই। আবার উল্টো ঘটনা যদি হবে, যদি ওখানে দুটো মেয়ে অতিরিক্ত চলে আসে, ওদের কথা বলার কেউ পাবে না, ফলে ওদের ধর্ম প্রকাশ পাবে। এখানেও তাই হবে। এখানে কি হয়, এমনিতে পরমাণুর মধ্যে একটা ধাতব পদার্থ হোক বন্য যে কোনো পদার্থ হোক, সেটা তো পরমাণু দিয়ে গঠিত। সাধারণ অবস্থায় কোনো পদার্থ নিস্তরিত অবস্থা থাকে, সাধারণ অবস্থায় যে কোনো পদার্থই কী থাকে, নিস্তরিত অবস্থায় থাকে। কারণ ওর মধ্যে যতগুলি প্রোটন কণা থাকে, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সমান থাকে। যদি কি হয়, ইলেকট্রন সংখ্যাকে কি করা যায়, ওখান থেকে বের করে আনা যায়, কিছু সংখ্যক ইলেকট্রন বের করে আনা যায়। ইলেকট্রন বের করে আনলে পরে কি হবে, প্রোটনের সংখ্যা আগের মধ্যে থেকে যাবে, ইলেকট্রন সংখ্যা কী হবে, কমে যাবে। ইলেকট্রন সংখ্যা কমে গেলে এটা কি ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়বে। এটা ধনাত্মক তড়িৎগ্রস্ত যদি এখান থেকে কিছু ইলেকট্রন বেরিয়ে চলে যায়, কিছু ইলেকট্রন যদি বের করে নেওয়া যায়, এখানে চিরুনির ক্ষেত্রে তাই হয়েছে। যখন আমরা মাথাকে চুল দিয়ে এরকম আঁচড়াতে গেছি, তখন ওই চিরুনি থেকে কিছু ইলেকট্রন ওই মাথার চুলের মধ্যে চলে গেছে, কিছু সংখ্যক ইলেকট্রন চিরুনি থেকে মাথার চুলে চলে গেছে। এর ফলে চিরুনিটা কি হয়ে গেছে, ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে গেছে, ধনাত্মক আধানগ্রস্ত হয়ে পড়েছে। এর ফলে কি হচ্ছে, এই ধনাত্মক আধানগ্রস্ত হয়ে পড়েছে। আর এখানে এই কাগজের টুকরোগুলো কি ছিল, নিস্তরিত অবস্থায় ছিল। আর এই ধনাত্মক তড়িৎগ্রস্ত হওয়ার জন্য ওকে টেনে নিয়েছে। আচ্ছা, এবার এমনি কোনো পরিবাহী, ধাতব যে পরিবাহী আছে, পরিবাহীর মধ্য দিয়ে কী হয়, আমরা বলি তড়িৎ প্রবাহ হয়। তড়িৎ প্রবাহ হয় মানে কি, আসলে ইলেকট্রনের প্রবাহ হয়। ইলেকট্রনের প্রবাহ হয় মানে কি, আধানের প্রবাহ, মানে আধান মানে শক্তির প্রবাহ হয়। ইলেকট্রনগুলো শক্তি বয়ে নিয়ে যায়। ইলেকট্রনগুলো পরিবাহীর মধ্যে দিয়ে কী করে, শক্তির বাহক হিসাবে কাজ করে। আধান বলতে তড়িৎ শক্তির পরিমাপকে বোঝাচ্ছে। আধান বলতে তড়িৎ শক্তির পরিমাপ। এটা বোঝার আগে আমরা আরেকটা জিনিস পড়ে নেব। এই যে তোমার পরিবাহী কাকে বলা আছে, যে পদার্থের ভিতর দিয়ে কি হয়, আয়ন বা ইলেকট্রনের প্রবাহ হয়। যে পদার্থের ভিতর দিয়ে আয়ন বা ইলেকট্রনের প্রবাহ হয় তাকে বলে তড়িৎ পরিবাহী।
তড়িৎ পরিবাহী কাকে বলবো আমরা? যে পদার্থের ভিতর দিয়ে আয়ন বা ইলেকট্রনের প্রবাহ হয়। আয়নের প্রবাহ হতে পারে, ইলেকট্রনের প্রবাহ হতে পারে, তাকে বলে তড়িৎ পরিবাহী। একটা মনে কর কারেন্টের তার আছে, এর মধ্যে দিয়ে কী যেতে পারে? এখান দিয়ে ইলেকট্রন যেতে পারে। যদি এরকম ইলেকট্রন যায় তখন বলো এই এই পদার্থটা কী বলবো? এটা হচ্ছে তড়িৎ পরিবাহী। তড়িৎ পরিবাহী যে পদার্থের মধ্য দিয়ে কী হবে? ইলেকট্রন বা আয়ন যাবে। এবার আয়ন কীরকমভাবে যাবে? যদি এখানে আমি একটা পাত্রের মধ্যে এখানে লবণ জল নিয়ে নিই, লবণের জলীয় দ্রবণ, লবণের জলীয় দ্রবণ, লবণের জলীয় দ্রবণ নিলাম, এখানে ব্যাটারি, এখানে এটা ধনাত্মক মেরু আর এটা ব্যাটারি ঋণাত্মক মেরু। ব্যাটারি ধনাত্মক মেরুর সঙ্গে যে পাত্র ডুবানো থাকে তাকে কী নাম? এটার নাম হচ্ছে অ্যানোড। অ্যানোড। আর এটা যে ক্যাথোড। এখানে কি হয়? অ্যানোডের দিকে কে যাবে? অ্যানায়নগুলো যায়। অ্যানায়নগুলো মানে এখানে লবণের জলীয় দ্রবণ নিয়েছি, তার Cl মাইনাস আয়নগুলো যাবে। এই যে Cl মাইনাস আয়ন এখানে আসবে। আর এদিকে কে যাবে? Na প্লাসগুলো যাবে। Na প্লাস এদিকে যাবে। এই যে আয়নটা, এই আয়নের প্রবাহ হওয়ার জন্য কি হবে? এর ভিতর দিয়ে এটা তড়িৎ প্রবাহ তৈরি হবে। আয়নের প্রবাহ হলে পরেও তড়িৎ প্রবাহ হবে। তাহলে এই যে আয়নের প্রবাহ তড়িৎ প্রবাহ হচ্ছে, সেই জন্য লবণের জলীয় দ্রবণ এটাও কি তড়িৎ পরিবাহী। লবণের জলীয় দ্রবণটা কি তড়িৎ পরিবাহী। এরকম অ্যাসিড থাকলে হবে, অ্যাসিডও তোমার ক্ষারের জলীয় দ্রবণ, ওটাও তড়িৎ পরিবাহী। তাহলে তড়িৎ পরিবাহী আমার দু রকমের আছে, একটা ধাতব পরিবাহী আছে, তিন রকম। একটা ধাতব পরিবাহী আছে, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, ওটাও তড়িতের পরিবাহী। আর এটা হচ্ছে তোমার অধাতব পদার্থ, যেমন গ্রাফাইট, তোমার গ্রাফাইট, গ্যাস কার্বন, এগুলো তড়িতের, এটা অধাতব পদার্থ কিন্তু তড়িতের পরিবাহী। গ্রাফাইট, কার্বন দণ্ড, কার্বন দণ্ডগুলো কি তড়িতের, গ্যাস কার্বনটা কার্বন দণ্ডের মতো, আচ্ছা ওটা তড়িতের পরিবাহী। তাহলে আর যে পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন বা আয়ন প্রবাহ হতে পারে না তাকে বলে তোমার কুপরিবাহী পদার্থ। যে পদার্থের মধ্য দিয়ে ইলেকট্রন বা আয়নের প্রবাহ হয় না তড়িতের কুপরিবাহী পদার্থ। কুপরিবাহী পদার্থ এবার কুপরিবাহী পদার্থ কোনগুলো? যেমন তোমার কাঁচ, তারপরে প্লাস্টিক, তারপরে তোমার কি ওই রাবার, যে রাবারের গ্লাভসগুলো পরেন না, ওগুলো সব কুপরিবাহী পদার্থ। চীনামাটিগুলো, চীনামাটি এগুলো কি, তারপরে ওই তারের যে প্লাস্টিকের কভারগুলো আছে ইলেকট্রিক ওয়্যারের উপরের দিকে, এগুলো সব তড়িতের কুপরিবাহী পদার্থ। মানুষের দেহ তড়িতের পরিবাহী, মানুষের দেহ তড়িতের পরিবাহী। বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী, কিন্তু বিশুদ্ধ জল তড়িতের কুপরিবাহী, কিন্তু বিশুদ্ধ জলে সামান্য লবণ যদি আমরা অ্যাসিড দিয়ে দিই তখন সেটা তড়িতের পরিবাহী হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়ছি, কোনো পরিবাহীর মধ্য দিয়ে যখন কি হয় ইলেকট্রন এগিয়ে যায় বা আয়ন এগিয়ে যায় তখন কি হয়? তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এবার কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কখন সৃষ্টি হয়? পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কখন সৃষ্টি হয়? কখন সৃষ্টি হয়, এটা কোশ্চেন। পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কখন সৃষ্টি হবে? মনে করো এটা একটা ব্যাটারি আছে, এই মাস্টার পাওয়ার, এটার ব্যাটারি, এটা ব্যাটারি,
ব্যাটারির মধ্যে যেটা বড় দাগ থাকে ওটাকে আমরা কি বলবো? প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। এবার এটা একটা ইলেকট্রিক বাল্ব আমরা লাগিয়ে দিলাম, এই বাল্বটা কি জ্বলবে? না, জ্বলবে না। কেন জ্বলবে না? এখানে সুইচ বোর্ড যেটা রয়েছে, সুইচ SWITCH, সুইচটা অফ করা আছে। অফ করা কী করে বুঝলাম? আমাদের যে বাড়িতে যে সুইচটা আছে এইরকম ব্যাপারটা আছে। এখানে যখন এখানে সুইচটা টিপে দেওয়া হয় এই মাথাটা এর সঙ্গে লেগে যায়, আর এটা শুধু গোল্লা করে দেখানো হয়েছে সুইচটাকে বোঝানোর জন্য। যখনই আমরা এখানে সুইচটাকে টিপে দিই তখন এই মাথাটা এর সঙ্গে লেগে যাবে, যখনই লেগে যাবে তখনই এটা আলো জ্বলা শুরু করে দেয়। আবার সুইচ অফ করে দিলে আবার যখন উল্টো দিকে টিপে দেবো তখন এটা কী হবে? এটা উপর দিকে উঠে যায়, তখন আলো বন্ধ হয়ে যায়। এখানে কি হয়, যখনই সুইচ অন করা হলো তখন কি হয়, এই পরিবাহীর মধ্য দিয়ে মাইনাস এখান থেকে ইলেকট্রনের প্রবাহ শুরু হবে। ইলেকট্রন প্রবাহ শুরু হবে। ইলেকট্রন মানে আধান বয়ে নিয়ে আসবে। আধান মানে তড়িৎ শক্তি বয়ে নিয়ে আসবে। আধান মানে এই তড়িৎ শক্তি বয়ে নিয়ে আসার ফলে কি হচ্ছে, এখানে এই তড়িৎ শক্তিটা এখানে আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে বাল্বের ভিতরে এসে। কেন হচ্ছে এটা পরে পড়বো আমরা। এখানে আমরা বলছি পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কখন সৃষ্টি হয়। উত্তরটা হচ্ছে যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে একটা নির্দিষ্ট অভিমুখে, যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে একটা নির্দিষ্ট অভিমুখে কী হয়, কোটি কোটি তড়িৎগ্রস্ত কণা বা ইলেকট্রন, তড়িৎগ্রস্ত কণা বা ইলেকট্রন এগিয়ে যায়, তখন পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। উত্তরটা কী হবে? যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে, যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে, যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে কোটি কোটি তড়িৎগ্রস্ত কণা বা ইলেকট্রন এগিয়ে যায়, তখন পরিবাহীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় যখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কোটি কোটি, একটা দুটো নয়, কোটি কোটি ইলেকট্রন কণা। কারণ একটা ইলেকট্রন মানে ওর আধানে, একটা ইলেকট্রনের শক্তি কত? 1.6 10⁻⁻19 কুলম। এরকম যদি 1 কোটি যায় তাহলে 1 কোটিতে গুণ করতে হবে। যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে কী হয়, কোটি কোটি তড়িৎগ্রস্ত কণা মানে এই যে আমরা যে আয়নগুলো কথা বলছি, এখানে তড়িৎগ্রস্ত কণা বলতে আয়ন, ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন ওগুলো, আর বা ইলেকট্রন এগিয়ে যায়, তখন পরিবাহীতে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। একটা কথা মাথায় রাখবো আমরা, ইলেকট্রন প্রবাহ যেদিকে হয় তার বিপরীত দিকটাকে তড়িৎ প্রবাহের অভিমুখ হিসাবে ধরা হয়। ইলেকট্রন প্রবাহ যেদিকে হবে তার বিপরীত দিকটাকে তড়িৎ প্রবাহের অভিমুখ ধরা হয়। ইলেকট্রন প্রবাহ যেদিকে হবে তার বিপরীত অভিমুখটাকে তড়িৎ প্রবাহের অভিমুখ ধরা হয়। তাহলে এখানে স্টার দিয়ে কথাটা মনে রাখবো, ইলেকট্রন প্রবাহের বিপরীত অভিমুখকে তড়িৎ প্রবাহের অভিমুখ হিসাবে বিবেচনা করা হয়। এমনিতে ইলেকট্রন প্রবাহের দিকটায় তড়িৎ প্রবাহ হওয়ার কথা, তাই তো, কিন্তু এটা উল্টোটা ধরা হয়। কেন ধরা হয় ওটা পরে ভবিষ্যতে যদি উত্তর পাস তখন দেখা যাবে।
মানে ইলেকট্রন প্রবাহ যেদিকে যাবে তার বিপরীত দিকটাকে তড়িৎ প্রবাহের অভিমুখ বলে ধরা হয়। অর্থাৎ এই ধনাত্মক দিক থেকে তড়িৎ প্রবাহ হয় বলে এটা তড়িৎ প্রবাহ এদিকে দেখানো হবে, তড়িৎ প্রবাহ প্লাসের দিক থেকে মাইনাসের দিকে যাবে। আর এই ইলেকট্রন প্রবাহ, এই অ্যারোটা আমি মুছে দিচ্ছি, ইলেকট্রন প্রবাহটা এরকমভাবে দিতে পারি, ইলেকট্রন প্রবাহ এদিকে হচ্ছে, কিন্তু তার বরাবর তড়িৎ প্রবাহ এরকমভাবে দেবো। প্রবাহী তড়িৎ পড়ার সময় যেমন আলোক বিজ্ঞান পড়ার সময় অ্যারো দিতে হয় আলোক কোন দিকে যাচ্ছে বোঝানোর জন্য, এরকম তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে সেটাকে একে দেখাতে হবে। মানে ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুর দিকে একটা তীর চিহ্ন দিয়ে বোঝাতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে উল্টো দিকে ইলেকট্রন প্রবাহটা আছে। তাহলে ইলেকট্রন প্রবাহের বিপরীত অভিমুখে তড়িৎ প্রবাহের অভিমুখ হিসাবে ধরা হচ্ছে। এবার হচ্ছে কি, এই যে ইলেকট্রন যে প্রবাহ হচ্ছে, ইলেকট্রন আসলে কি বয়ে নিয়ে যাচ্ছে? তড়িৎ শক্তি বয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তড়িৎ শক্তির মানে পরিমাপ কি? আধান দিয়ে পরিমাপ করা হয়। তড়িৎ শক্তির পরিমাপ করা হয় কি করে? আধান। আধানের একক হচ্ছে তোমার কি, এখানে কুলম বলেছি আমি। তো এখানে দেখো প্রবাহ মাত্রা বলে একটা কথা আছে, প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রার সংজ্ঞাটা কীরকম? এদিকে দেখ, এটা একটা পরিবাহী আছে, এটা একটা পরিবাহী। পরিবাহীর এই অংশটা কি বলবো? একটা তার, যে তুমি আমাকে এরকম তার তোমাকে দেওয়া হলো, এই তারের এই সামনের অংশটা কি বলবো? বলো প্রস্থচ্ছেদ। মোটা তার হলে প্রস্থচ্ছেদটা বেশি হবে, সরু তার হলে এইরকমই তো তারগুলো হয়, লম্ববৃত্তাকার চোঙের মতো তারগুলো হয়। তার এই সামনের অংশটাকে বলে প্রস্থচ্ছেদ। তাহলে এইখানে হচ্ছে প্রস্থচ্ছেদ। প্রস্থ 6 প্রস্থচ্ছেদ। কোনো পরিবাহীর যে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয়, তড়িৎ আধান প্রবাহিত হয় তাকে বলে পরিবাহীটির প্রবাহ মাত্রা। কি বললাম? কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদ, এটা একটা পরিবাহী, তার এই সামনের অংশগুলো এদিকে প্রস্থচ্ছেদ। পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাকে বলে পরিবাহীটির প্রবাহ মাত্রা। ব্যাখ্যাটা কীরকম? ব্যাখ্যাটা হচ্ছে, ধরি টি সেকেন্ড সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কিউ পরিমাণ আধান প্রবাহিত হয়েছে। ধরি টি সেকেন্ড সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কিউ পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয়েছে। অতএব 1 সেকেন্ড সময়ে পরিবাহীটির মধ্য দিয়ে 1 সেকেন্ড সময় কতটা তড়িৎ আধান প্রবাহিত হবে? মনে কর 10 সেকেন্ডে কিউ পরিমাণ গেল, তাহলে 1 সেকেন্ডে কত হবে? 10 সেকেন্ডে যদি কিউ পরিমাণ যায়, তাহলে 1 সেকেন্ডে কতটা তড়িৎ আধান যাবে? কিউ বাই 10 হবে।
মনে কর 25 সেকেন্ডে কিউ পরিমাণ তড়িৎ প্রদান করলো, 1 সেকেন্ডে কত হবে? Q/25 ভাগ হবে কি না? তাহলে প্রবাহিত তড়িৎ প্রদান কত? Q/T। 1 সেকেন্ডে যে তড়িৎ প্রবাহিত 1 সেকেন্ডে পরিবাহের মধ্য দিয়ে Q/T পরিমাণ আধান প্রবাহিত হয়, আমরা এখানে কি লিখেছি? পরিবাহের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয় তাকে বলে পরিবাহীটির প্রবাহ মাত্রা। অতএব তুমি কি বলবে? প্রবাহ মাত্রা সমান প্রবাহ মাত্রা, যেটাকে আই দিয়ে বোঝানো হয়, এটা কি? Q/T। কিউ মানে কি? তড়িৎ আধান, তড়িৎ আধান, আর টি মানে কি? সময়। এটা সেকেন্ডে, সময়টা পরিমাপ করা হচ্ছে কিসে? সেকেন্ডে। চলো মুখস্থ করব। প্রবাহ মাত্রা সমান Q/T, আই সমান Q/T। কিউ মানে তড়িৎ আধান, কতটা যদি মনে কর 100টা ইলেকট্রন প্রবাহ হয় তাহলে তড়িৎ আধান কত হবে? 100 ইন্টু একটি ইলেকট্রনে যা তড়িৎ আধান আছে। হয়েছে? আচ্ছা, এরকম খাতায় তোলো, তাহলে বাড়িতে তুলে নিবি ভিডিও দেখে। আমি কি করব? ওকে বাড়ি যাবে বলছে? এখন ফোন করা যাবে না। তাহলে প্রবাহ মাত্রা সমান আমরা কি বললাম? প্রবাহ মাত্রা সমান, প্রবাহ মাত্রা মানে আই, আই সমান হচ্ছে Q/T, আই সমান Q/T, আই সমান Q/T। এসআই পদ্ধতিতে, বা এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হলো কুলম্ব, যেটাকে সি দিয়ে বোঝানো হবে। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? কুলম্ব। তড়িৎ আধানের ব্যবহারিক একক, এটাও কুলম্ব। মুখস্থ করব। তড়িৎ আধানের ব্যবহারিক একক কুলম্ব। আর সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক, সিজিএস পদ্ধতি তড়িৎ আধানের একক হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ বলা হয়, স্ট্যাট কুলম্ব। হ্যাঁ, এদিকে দেখা। প্রবাহ মাত্রার এসআই একক, প্রবাহ মাত্রার এসআই একক কি হবে? মানে আধানের এসআই একক ভাজিত সময়ের একক। আপত্তিকর? যেমন গতিবেগের একক কি? দূরত্বের একক বা সময়ের একক। তাহলে প্রবাহ মাত্রার এসআই একক সমান আধানের এসআই একক কি? বলো কুলম্ব, আর সময়ের একক সেকেন্ড। এই কুলম্ব পার সেকেন্ড, এটাকে সংক্ষেপে লেখা হয় কি? প্রবাহ মাত্রার এসআই একক, প্রবাহ মাত্রার এসআই একক সমান অ্যাম্পিয়ার লেখা হয়।
অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার আসলে কি? অ্যাম্পিয়ার 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 মানে কুলম পার সেকেন্ড। কুলম পার সেকেন্ড, কুলম পার সেকেন্ডটাকে সংক্ষেপে অ্যাম্পিয়ার বলা হয়। প্রবাহ মাত্রা এসআই একক কি? অ্যাম্পিয়ার। প্রবাহ মাত্রার ব্যবহারিক একক কি? প্রবাহ মাত্রার ব্যবহারিক একক এটা কি? এটাও অ্যাম্পিয়ার। এএমপি। এএমপি মানে অ্যাম্পিয়ার, এএমপি মানে অ্যাম্পিয়ার। এবার তোমার পরীক্ষা জিজ্ঞেস করবে 1 অ্যাম্পিয়ার কাকে বলে? 1 অ্যাম্পিয়ার কাকে বলে? 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়? দেখো এদিকে, আই সমান কত? কিউ বাই টি। দেখ তো 1 অ্যাম্পিয়ার কী করে হয়? যদি আমি কিউ এর জায়গায় 1 কুলম বসাই, সময়ের জায়গায় 1 সেকেন্ড বসাই, তাহলে কত হবে? 1 কুলম পার সেকেন্ড। আর 1 কুলম পার সেকেন্ড মানে কি? 1 অ্যাম্পিয়ার। আই সমান কত? 1 অ্যাম্পিয়ার হলো। তাহলে সংজ্ঞাটা কি হবে? দেখতো এরকমভাবে যদি সংজ্ঞাটা দেওয়া হয়, পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ড সময়ে 1 কুলম তড়িৎ আধান প্রবাহিত হলে বলা হবে পরিবাহীটির প্রবাহ মাত্রা কত? 1 অ্যাম্পিয়ার, এএমপি। এটা এখান থেকে এসছে কিন্তু ঘটনাটা, 1 অ্যাম্পিয়ার এখান থেকে এলো। পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ড সময়, টি এর মান 1 হবে, 1 সেকেন্ড। কারণ টি এর মান 1 কেন? তোমার ওই প্রবাহ মাত্রা সংজ্ঞাতেই তাই আছে। কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ড সময় যে পরিমাণ, ওখানে 1 মিনিট বলা নেই, 1 সেকেন্ড। তাহলে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ড সময়ে 1 কুলম তড়িৎ প্রবাহিত হলে বলা হবে পরিবাহীটির প্রবাহ মাত্রা কত? 1 অ্যাম্পিয়ার। আমাদের অনেক সময় অঙ্ক করতে দেবে যে একটা পরিবাহীর মধ্যে দিয়ে 30 সেকেন্ডে মনে করো 1800 কুলম তড়িৎ প্রবাহিত হয়েছে, প্রবাহ মাত্রা কত? একটি পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময়ে 1800 কুলম তড়িৎ প্রবাহিত হয়েছে, প্রবাহ মাত্রা কত? তাহলে 1800 মানে কিউ এর জায়গায় 1800 কুলম বসাবো, আর টি এর জায়গায় 30 সেকেন্ড বসাবো, কাটাকুটি করলেই প্রবাহ মাত্রা বেরিয়ে যাবে। আবার এরকম বলতে পারে একটা পরিবাহীর মধ্য দিয়ে 3 মিনিট সময়ে মনে করো 3000 কুলম তড়িৎ প্রবাহ হয়েছে, 3 মিনিট সময়ে 3000 কুলম, তাহলে উপরে 3000 কুলম বসাবো আর নিচে কি করব? 3 মিনিট বলেছে, তাহলে 3 × 60, ওটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, তারপর যা ফলাফল বেরোবে। অনেক কথা বলে যাচ্ছিস। আমরা চলতরিতে যাওয়ার আগে, আমরা চলতরিত অলরেডি একটুখানি আলোচনা করে ফেললাম। এই চলতরিতে যাওয়ার আগে স্থির তড়িৎ এটা একটুখানি দরকার আছে পড়ে নেওয়া। তো ওই যে চিরুনি দিয়ে যখন মাথার চুলগুলোকে আঁচড়ে নিয়ে কাগজের টুকরোগুলোর কাছে নিয়ে যাওয়া হয়েছিল, তখন কাগজের টুকরোগুলো লাফিয়ে চিরুনির মধ্যে চলে এসেছিলো। এবার ওটা যের জন্য হয়েছিল, ওটা হচ্ছে তোমার স্থির তড়িতের জন্য ওখানে হয়েছিল। স্থির তড়িৎ দু রকমের আছে, একটা ধনাত্মক স্থির তড়িৎ আর আছে ঋণাত্মক স্থির তড়িৎ। এই তড়িৎগুলো, আমি স্থির তড়িৎ কোনটা বলছি, চিরুনির মধ্যে যে তড়িৎটা ছিল ওটা আমি হাত দিয়ে যখন ধরেছিলাম, ওই
চিরুনির মধ্যে যে তড়িতাধানগুলো সঞ্চার হয়েছিল, সেই তড়িতাধানগুলো কি ইলেকট্রন হয় বেড়ে হবে, নাহলে ইলেকট্রন কমে হবে। যে কম হলে পরে ওখানে আবার যে আমাদের শরীরের মধ্যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন যে আমাদের শরীরটা যে তড়িতের পরিবাহী, তা সেখান থেকে কি করছে, চিরুনির মধ্যে ইলেকট্রনগুলো গিয়ে ব্যালেন্স করছে না, মানে ওই যে চিরুনিটার মধ্যে যে ইলেকট্রনগুলো যে ঘাটতি আছে, ঘাটতি অবস্থায় থাকছে, ওটা স্থির তড়িৎ। কিন্তু যদি ওই প্লাস্টিকের চিরুনি না হয়, যদি ধাতব পদার্থের তৈরি চিরুনি দিয়ে করতাম, তাহলে কিন্তু কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতো না। যদি আমরা ধাতব পদার্থের দিয়ে তৈরি চিরুনি তৈরি করে যদি কী করতে কাগজের টুকরোগুলোর কাছে নিয়ে যেতাম, তাহলে পরে ওটা আকর্ষণ করতো না। কারণ ধাতব পদার্থ দিয়ে আঁচড়ালে পরে ওখানে ঘর্ষণে বলে তড়িৎ তৈরি হবে, কিন্তু সেই তড়িৎটা মানে ধাতব পদার্থের মধ্যে দিয়ে শরীরের মধ্যে ছড়িয়ে পড়বে, যা বলে ওর মধ্যে তড়িৎ সঞ্চার হবে না। এই যে স্থির তড়িৎ, যে তড়িৎটা যেখানে উৎপন্ন হয় ওখানেই থাকে, যে তড়িৎটা যেখানে উৎপন্ন হয় ওখানেই থাকে, এটা স্থির তড়িৎ। এই স্থির তড়িৎ দু রকমের আছে, একটা ধনাত্মক স্থির তড়িৎ, ধনাত্মক স্থির তড়িৎ আর ঋণাত্মক স্থির তড়িৎ। এই ধনাত্মক স্থির ঋণাত্মক স্থির তড়িৎগুলো যেমন চুম্বক যেমন সমমেরুকে বিকর্ষণ করে, বিপরীত মেরুকে আকর্ষণ করে, এখানেও তাই। ধনাত্মক তড়িৎ স্থির তড়িৎ ঋণাত্মক স্থির তড়িৎগুলোকে আকর্ষণ করে, অর্থাৎ প্রোটন ইলেকট্রনের মধ্যে আকর্ষণ তৈরি হবে। আর যদি দুটোই প্রোটন হয়, ওদের মধ্যে বিকর্ষণ হবে। সমমেরু বিকর্ষণ করে, এরকম সমতড়িত বিকর্ষণ করবে। এবার মনে করো এখানে কিছু পরিমাণ তড়িৎ সঞ্চার হয়েছে, এখানে Q1 পরিমাণ তড়িৎ সঞ্চার হয়েছে, এখানে কি আছে Q2 পরিমাণ তড়িৎ সঞ্চার হয়েছে। এবার এই দুটো তড়িৎ যদি কি হয়, বিপরীত তড়িৎ হয়, বিপরীত যদি তড়িৎ হয়, এটা মনে করো ধনাত্মক আর এটা ঋণাত্মক, তাহলে এদের মধ্যে কি হবে, এ বলবে তুমি আমার কাছে আসো, এ বলবে তুমি আমার কাছে আসো, অর্থাৎ আকর্ষণ হবে, দুজনের মধ্যে আকর্ষণ হবে। বিপরীত তড়িৎ কি করবে, পরস্পরকে আকর্ষণ করে। কিন্তু যদি এইরকম হতো, এটা Q1 এখানে Q2, এখানে কি হচ্ছে, দুটোর মধ্যেই দুটোই প্লাস প্লাস মনে কর হয়ে গেছে, দুটোতেই ধনাত্মক তড়িৎ আছে, তখন কি হবে, বিকর্ষণ হবে। এইরকম এ বলবে তুমি যাও, দূরে যাও, আর এ বলবে তুমিও দূরে যাও, বিকর্ষণ হবে, মাইনাস থাকলেও হতো। এবার এই যে দুটি বিন্দু তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ বা দুটি বিন্দু তড়িতাদান যদি কি হয়, বিপরীত তড়িতাদান হয়, তাদের মধ্যে আকর্ষণ হবে। আর যদি সমতড়িতাদান থাকে, তাহলে পরে বিকর্ষণ হবে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাপ কি হবে, সেই জন্য বিজ্ঞানী কুলম্ব একটা সূত্র দিয়ে গেছে। বিজ্ঞানী কুলম্বের সূত্রটা কি, কুলম্ব বলছেন যে দুটি বিন্দু তড়িতাধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, দুটি বিন্দু তড়িৎ আধানের মধ্যে দুটি বিন্দু তড়িৎ আধানের মধ্যে এখানে একটা বিন্দু তড়িৎ আধান, এখানে একটা বিন্দু তড়িৎ আধান আছে, দুটি বিন্দু তড়িৎ আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মুখস্থ করব, দুটি বিন্দু তড়িৎ আধানের মধ্যে
আকর্ষণ বা বিকর্ষণ, আকর্ষণ কখন হবে? যখন বিপরীত তড়িৎ থাকবে। এই যে বিপরীত তড়িৎ আছে, এখানে আকর্ষণ হবে। আর বিকর্ষণকে যখন সমতড়িৎ থাকবে। আকর্ষণ বা বিকর্ষণ বলে মান আধান দুটির গুণফলের সমানুপাতিক। এখানে কি পরিমাণ তড়িৎ আছে, এখানে কি পরিমাণ তড়িৎ আছে তার উপর নির্ভর করবে। তড়িৎ পরিমাণ বেশি হলে বেশি আকর্ষণ হবে, বেশি বিকর্ষণ হবে। এবার এর ব্যাখ্যাটা কীরকমভাবে লেখা হবে? ব্যাখ্যাটা এরকমভাবে লেখা হবে, ধরি Q1 এবং Q2 আধান দুটির মধ্যে দূরত্ব আর। ধরি এই দুটি আধানের মধ্যে দূরত্ব কত? আর। সেটা আধান দুটির মধ্যে দূরত্ব তোর গিয়ে 1 মিটার থেকে 2 মিটার থাকতে পারে, 10 সেমি থাকতে পারে। এই দুটো আধানের মধ্যে দূরত্ব কত? আর। এবং আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ এফ। ক্রিয়াশীল বল এখানে কী, আকর্ষণ বা বিকর্ষণ বল বললাম না। আকর্ষণ বল হলো এফ, বিকর্ষণ বল হলো এফই হবে। অতএব কুলম্বের সূত্র অনুসারে, দেখতো কুলম্বের সূত্রানুসারে আমরা এরকম লিখতে পারি কিনা, এফ ভ্যারিজ অ্যাজ Q1 Q2। দুটি বিন্দু আধানের গুণফলের সমানুপাতিক আকর্ষণ বা বিকর্ষণ বলে মান। কখন? যখন আর ধ্রুবক। আর ধ্রুবক মানে কি, দুটি বিন্দু আধানের মধ্যে দূরত্ব ধ্রুবক থাকবে। দুটি বিন্দু আধানের মধ্যে দূরত্ব, মনে কর 2 মিটার দূরত্বে দুটো বিন্দু আধান আছে। এবার ওই বিন্দুগুলোর মধ্যে আধানের পরিমাণ বাড়ানো যায়, তাহলে আকর্ষণ বলটা বেশি হবে। দূরত্বটা ফিক্সড করে রেখেছি। যদি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব ফিক্সড থাকে, তাহলে আধানের পরিমাণ বাড়ালে আকর্ষণ বল বাড়বে, আধানের পরিমাণ কমালে কমবে, কারণ এই সমানুপাতিক বলা আছে। এবং এফ ভ্যারিজেস 1/r², যখন Q1 Q2 ধ্রুবক। যদি দুটি বিন্দু আধানের পরিমাণ, মনে কর 2 জায়গায় দুটো বিন্দু আধান আছে, সেই বিন্দু আধানের দুটো যদি পরিমাণ যদি ধ্রুবক থাকে, এবার কী হবে, যদি দূরত্ব বাড়ানো যায় তাহলে আকর্ষণ বলটা কী হবে, কমে যাবে। বিকর্ষণ হলে বিকর্ষণ বলটাও কমে যাবে। ব্যস্তানুপাতিক মানে একটা বাড়ালে, দূরত্ব বাড়ালে পরে আকর্ষণও কমবে, নাহলে বিকর্ষণ হলে বিকর্ষণটা কমে যাবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার যৌগিক ভেদের নিয়ম অনুসারে, যৌগিক ভেদের নিয়ম অনুসারে যৌগিক ভেদের এফ ভ্যারিজ অ্যাজ Q1 Q2/r²। যখন Q1 Q2 আর পরিবর্তনশীল। এই কথাটা মুখস্থ করব। এটা যেমন ভেদ তো পড়াইনি এখনও, যখন ভেদ পড়াবো তখন ব্যাপারটা ওখানে আরও বিস্তারিত বলবো। যৌগিক ভেদের নিয়ম অনুসারে এফ ভ্যারিজেস, এই দুটো, এই যে উপর Q1 Q2 উপর আছে, R² নিচে চলে গেছে, তাহলে এফ সমান কত, K ইন্টু Q1 Q2/r²। কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, লিখে নিবি, অশূন্য ভেদ ধ্রুবক। এফ সমান, এখানে কি হবে, এরপরে CGS পদ্ধতিতে কে এর মান 1 হয়। CGS পদ্ধতিতে কে এর মান 1, অতএব এফ সমান Q1 Q2/r²। দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ CGS পদ্ধতিতে এই সূত্র প্রয়োগ করে বের করা হয়। ঠিক আছে।